Hello everyone, welcome back to Bigyan Mark. Myself Orgo, I am a second year MBBS student. So, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, প্রাইভেট বা ম্যানেজমেন্ট কোটা, এই ভিডিওটা তোমার জন্য কমপ্লিট গাইড। আজকে আমি কভার করব স্টেপ বাই স্টেপ গাইড ইন ডিটেল অফ ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সিলিং প্রসেস, ডকুমেন্টস রিকোয়ার্ড ফর রেজিস্ট্রেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, নিউ রুলস কী হতে পারে এবারে, হাউ টু ডু চয়েস ফিলিং, গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট প্রাইভেট কাউন্সিলিং প্রসেস, ব্যাঙ্ক গ্যারেন্টি এবং বন্ড কখন জমা দিতে হবে, প্রোফর্মা A1 A2 বি কী এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এটা নিয়ে সবাই খুব কনফিউজ থাকে, তো এটা আমি ডিসকাস করব। মেডিকেল সার্টিফিকেট কখন জমা দিতে হবে এবং কীভাবে বানাতে হবে, এটা নিয়েও আমি ডিসকাস করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রতিটা মিনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আর যদি তুমি সত্যি সিরিয়াস হও প্রপার গাইডেন্স নেওয়ার জন্য, শুধু একটা ফর্ম ফিল আপ করলেই হবে না, বরং আমাদের টিম তোমার পুরো প্রোফাইল ডিপলি অ্যানালাইজ করবে, তোমার র্যাঙ্ক, ক্যাটাগরি, বাজেট, হোম স্টেট প্রেফারেন্স সব দেখে কমপ্লিট পার্সোনালাইজড কাউন্সিলিং স্ট্র্যাটেজি বানিয়ে দেবে। এতে তুমি ব্লাইন্ড গেস করে ডিসিশন নেবে না, বরং ক্লিয়ার রোডম্যাপ পাবে। কোন কলেজে চান্স বেশি, কোনটা সেফ, কোনটা অ্যাভয়েড করা উচিত, চয়েস ফিলিং থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ সাপোর্ট দেওয়া হবে, যাতে শেষ মুহূর্তে কোনো ভুল না হয় এবং তুমি ম্যাক্সিমাম পসিবল বেস্ট সিট সিকিউর করতে পারো। ডেসক্রিপশানে গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করলেই ডিরেক্ট আমি তোমার সাথে কানেক্ট করব। আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও সব নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। সো সব থেকে প্রথমে আমি চলে আসবো স্কিডিউলের ওপর, যে স্কিডিউলটা দিয়েছে এমসিসি থেকে স্টেট এবং অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য। সবচেয়ে প্রথমে আমরা দেখে নেব অল ইন্ডিয়া কোটা অর ডিম সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য যে কাউন্সিলিংয়ের টাইমটা দেওয়া আছে ফার্স্ট রাউন্ডে, সেটা রয়েছে আমার 4 আগস্ট থেকে শুরু করে 17 আগস্ট পর্যন্ত, ঠিক আছে। 23 আগস্ট 2020 ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেটস ডেট বাই HM, যেটা কিন্তু অফিসিয়ালের জন্য দেওয়া হয়েছে, এটা মানে ভেরিফিকেশন হবে যারা রেজিস্টার করছে তাদের জন্য। স্টেট কাউন্সিলিং 13 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু তোমাদের চয়েস ফিলিং কমপ্লিট হয়ে যাবে, এবং লাস্ট ডেট অফ জয়নিং যেটা থাকছে সেটা হচ্ছে 28 আগস্ট ফর স্টেট, ঠিক আছে। আর 22 আগস্ট থাকছে তোমার ফর অল ইন্ডিয়া কোটা, ঠিক আছে। নেক্সট সেকেন্ড রাউন্ড 24 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া সেকেন্ড রাউন্ড চলবে। এটা কিন্তু একটু ভ্যারি করতে পারে, মানে একটু লেট হতে পারে, কিন্তু এর রাউন্ডই থাকবে, 1-2 দিন কিন্তু ওপর নিচে হতে পারে। 31 আগস্ট থেকে শুরু করে 8 সেপ্টেম্বর পর্যন্ত চলবে আমাদের সেকেন্ড রাউন্ড ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যান্ড আদার স্টেটস। 8 সেপ্টেম্বর হচ্ছে লাস্ট জয়নিং ডেট দেওয়া আছে অল ইন্ডিয়া কোটার জন্য, এবং 14 সেপ্টেম্বর লাস্ট জয়নিং ডেট দেওয়া আছে আমাদের স্টেট কাউন্সিলিংয়ের জন্য। রাউন্ড 3 দেওয়া আছে 10 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য, এবং 16 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর দেওয়া আছে আমাদের স্টেট কাউন্সিলিংয়ের জন্য, এবং লাস্ট ডেট রয়েছে 1 অক্টোবর ফর স্টেট কাউন্সিলিং অ্যান্ড 22 সেপ্টেম্বর ফর অল ইন্ডিয়া কোটা। স্টে ভ্যাকেন্সি রাউন্ড 28 সেপ্টেম্বর টু 3 অক্টোবর পর্যন্ত রয়েছে আমাদের অল ইন্ডিয়া কোটাতে, এবং 3 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত রয়েছে আমাদের স্টেট কোটাতে। লাস্ট জয়নিং ডেট রয়েছে 10 অক্টোবর ফর অল ইন্ডিয়া কোটা এবং 10 অক্টোবর ফর স্টেট কোটা। আর আমাদের যে অ্যাকাডেমিক সেশন ফর 2026 অ্যান্ড 27 সেটা স্টার্ট হবে 8 সেপ্টেম্বর থেকে। ওকে, সো এই রইল আমাদের শিডিউল। সো আমরা ডিরেক্ট চলে যাব কমপ্লিট কাউন্সিলিং প্রসেসে। এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোথাও যেতে হবে না, কমপ্লিট ডিটেলস প্রত্যেকটা পয়েন্ট এখানে আমি কভার করে দেবো, চিন্তা করার কিছু নেই, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো শুধু। সো সবচেয়ে প্রথমে আমি চলে আসবো একটা ওভারভিউর উপর। তো ওভারভিউ কোথা থেকে শুরু হচ্ছে, প্রথমে একটা নোটিশ রিলিজ হবে WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে। WBMCC এইটা হচ্ছে তোমাদের কাউন্সিলিংয়ের পোর্টাল থাকবে, ঠিক আছে। তো WBMCCতে একটা নোটিশ রিলিজ হবে, ঠিক আছে। এই নোটিশের পর ওরা রেজিস্ট্রেশনের জন্য একটা টাইম দেবে, সেই টাইমের মধ্যে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তারপর শুরু হবে রাউন্ড 1, রাউন্ড 2,
রাউন্ড 3, দেন তোমাদের আসবে অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, দেন চলে আসবে ফিজিক্যাল স্ট্রে রাউন্ড। ঠিক আছে, তোমরা যদি এই প্রসেসটা জেনেও থাকো, এই ভিডিওটা কিন্তু কমপ্লিট দেখো, কারণ অনেক ডিটেলস আছে যেগুলো কিন্তু হয়তো তোমরা জানো না। ঠিক আছে, সেগুলো আমি এখানে ডিসকাস করে দেবো। সো নেক্সট চলে আসবো ডিটেলে রাউন্ড 1। ঠিক আছে, রাউন্ড 1। সো রাউন্ড 1 শুরু হওয়ার আগে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পর তোমাকে করতে হবে পেমেন্ট। পেমেন্ট করার পর একটা জেনারেট হবে পেমেন্ট স্লিপ। এই পেমেন্ট স্লিপটা কিন্তু তোমরা ডাউনলোড করে ভালো করে সেভ করে রেখে দেবে, কারণ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হতে চলেছে ফিউচারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখো এক এক করে। ঠিক আছে, প্রথম চলে এলো পেমেন্ট স্লিপ। ঠিক আছে, নেক্সট তোমার জেনারেট হবে প্রোফাইল লেটার। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটাও তুমি সেভ করে ভালো করে তোমার কাছে রেখে দেবে। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানে। ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানে কী করতে হয়, তোমাকে ফিজিক্যালি যে ডকুমেন্টগুলো আছে সেগুলো নিয়ে গিয়ে একটা তোমাকে ভেন্যু দেবে, সেটাও তোমার কীভাবে পাবে সেটাও আমি বলে দেবো এখানে। তো সেই ভেন্যুতে গিয়ে তোমাকে ফিজিক্যালি যে ডকুমেন্টগুলো তুমি রেজিস্ট্রেশনে সাবমিট করেছো সেগুলোকে তোমাকে ভেরিফাই করাতে হবে অফিসিয়ালসদের দিয়ে। ঠিক আছে, সেটা ভেরিফাই হওয়ার পর তুমি একটা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট বলে তোমাকে গণ্য করা হবে। তারপরে তুমি কিন্তু ফার্দার রাউন্ডে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান, এখানে তোমার কী কী ডকুমেন্ট লাগবে। ঠিক আছে, এখানে আমি একটা সেট অফ ডকুমেন্ট বলে দেবো কী কী ডকুমেন্ট লাগবে, পরে গিয়ে অ্যাডমিশনের টাইমে তোমার কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু আমি বলে দেবো। ওকে, সো ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানে প্রথম যে ডকুমেন্টটা লাগবে সেটা হয়ে যাবে তোমার ডোমিসাইল। ডোমিসাইলটা A1, A2, বি অ্যান্ড ই, এই 4 ধরনের ডোমিসাইল রয়েছে। ঠিক আছে, তো যেটা ডোমিসাইল বি রয়েছে, ডোমিসাইল বি এর ক্ষেত্রে যাদের ডোমিসাইল বি থাকবে তাদের কি এক্সট্রা ডকুমেন্ট লাগবে, তাদের ক্ষেত্রে ফটো আইডি অফ ফাদার অ্যান্ড মাদার বোথ, এই দুটো কিন্তু অবশ্যই লাগবে তাদের ক্ষেত্রে। এছাড়াও ভোটার আইডি অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রুফ ফাদার অ্যান্ড মাদারের। ঠিক আছে, এই দুটো কিন্তু লাগবে। নেক্সট ডকুমেন্ট যেটা লাগবে নিট অ্যাডমিট কার্ড, নিট স্কোর কার্ড। নেক্সট চলে আসবো আইডি প্রুফ অফ স্টুডেন্ট, ফিফথ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এটা কিন্তু অলমোস্ট 10 কপিস বানিয়ে নিজের কাছে বানিয়ে রাখবে। ঠিক আছে, 10 কপিস লাগবে। আর এই পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু নিট অ্যাডমিট কার্ডে যে ফটোটা দেওয়া ছিল সেই ফটোটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, 6 চলে আসবো কাস্ট সার্টিফিকেট। লাইক
EWS, SC, ST অ্যান্ড OBC, NCL। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে বলে রাখি, কাস্ট সার্টিফিকেট যারা নিটের সময় যেই কাস্ট দিয়েছো সেই কাস্ট সার্টিফিকেট যদি প্রোভাইড করতে না পারো ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, তো তোমার কিন্তু কাস্টটা চেঞ্জ হয়ে জেনারেল হয়ে যাবে, ঠিক আছে। আর কেউ যদি মনে করো জেনারেল করেছিলে বাট তার কাছে সে যখন ইডব্লিউএস করতে চাও, এটা কিন্তু পসিবল না, এটা কিন্তু অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সো যে জেনারেল ছিল জেনারেল থাকবে, বাট কেউ যদি অন্য কোনো কাস্ট ফর্ম ফিল আপের সময় ফিল আপ করে থাকো নিটের ফর্ম ফিল আপের সময়, তো সে যদি সেই সার্টিফিকেটটা প্রোভাইড করতে না পারে, সে কিন্তু ডিরেক্ট জেনারেল কনসিডার করা হবে। আর এই স্টেপটা কিন্তু দুবার হবে, ঠিক আছে। ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি তুমি কোনোভাবে বেরিয়েও যাও, যখন তোমার অ্যাডমিশন হবে অ্যাডমিশন ডেস্কেও কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল দুজন থাকবেন, তারা কিন্তু এই কাস্ট সার্টিফিকেটটা ইডব্লিউএস সার্টিফিকেট হোক বা যে কোনো সার্টিফিকেট হোক, সেটা কিন্তু আরেকবার ভেরিফাই হবে। তো সেখানেও কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে এবং অ্যাডমিশনের টাইমে তোমার কিন্তু সিট চলে যেতে পারে। তো এই সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই আপ টু ডেট করে রাখো এবং প্রপারভাবে এগুলো ঠিক আছে কিনা সেটা দেখে রাখো এখন থেকে, পরে যাতে গিয়ে এই সমস্যাগুলোর মধ্যে না পড়তে হয়। সো 7th নাম্বারে চলে আসবো, ক্লাস 10th অ্যাডমিট কার্ড। 8 নাম্বারে চলে আসবো, ক্লাস 10th রেজাল্ট। 9th নাম্বারে চলে আসবো, ক্লাস 12th অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজাল্ট। 10th নাম্বারে চলে আসবো, মেডিকেল সার্টিফিকেট। এটা কিন্তু WBMCC সাইটে যেই 2026-এ যে নতুন ফরম্যাটটা আপলোড হবে সেটাতেই বানাতে হবে, কিন্তু প্রিভিয়াস ইয়ারে বানালে হবে না। এটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেও প্রোভাইড করে দেবো, আর তোমরা চাইলে কিন্তু ওয়েবসাইট থেকে ডিরেক্টলি ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তো প্রিভিয়াস ইয়ারে কিন্তু চলবে না, আমি লিখে দিচ্ছি, ইয়ারে কিন্তু চলবে না, ঠিক আছে। লেটেস্ট যেই ফরম্যাটটা বেরোবে সেই ফরম্যাটটাতেই বানাতে হবে, ঠিক আছে। নেক্সট 11th চলে আসবো আমরা, ডেট অফ বার্থ সার্টিফিকেট। সো আরেকটা ইম্পর্টেন্ট কথা, সব ডকুমেন্টগুলোর কিন্তু 4 কপি করে জেরক্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং 1 কপি করে কালার জেরক্স কিন্তু করিয়ে রাখবে। যদি তোমার অ্যাডমিশন সিট কনফার্ম হয়ে যায় এবং তুমি কলেজে অ্যাডমিশন নিতে যাও, তার আগে কিন্তু কালার জেরক্সটা অবশ্যই করে রাখবে, কারণ তারা যে অরিজিনাল ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু জমা নিয়ে নেবে। তো ওই ডকুমেন্টগুলো তোমার বারবার যদি তোমার দরকার পড়ে তখন তুমি অ্যাক্সেস করতে পারবে না, তখন তোমার এই কালার জেরক্সগুলো কিন্তু খুব কাজে লাগবে। তো 1 কপি করে কালার জেরক্স করাতে ভুলো না এবং 4 কপি করে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স করিয়ে নেবে। পাসপোর্ট সাইজ ফটো 10 copies ইচ ফর পেরেন্ট লাইক মাদার, ফাদার অ্যান্ড স্টুডেন্ট, সবার কিন্তু 10 কপি করে পাসপোর্ট সাইজ ফটো কিন্তু করিয়ে রাখবে, নিজের কাছে প্রেজেন্ট রাখবে। এগুলো কিন্তু একটা আলাদা করে ফোল্ডার বানিয়ে নাও, যেমন একটা ফোল্ডার বানিয়ে নাও জেরক্সের জন্য, একটা অরিজিনালের জন্য এবং একটা কালার জেরক্সের জন্য। তো 3টে আলাদা ফোল্ডার বানিয়ে নাও, যাতে তোমার অ্যাডমিশনের সময় যখন তুমি অ্যাডমিশন নিতে যাবে তখন তোমার যাতে সুবিধা হয়, যখন যে ডকুমেন্টটা দরকার হবে সেটা তুমি যেন সহজে পেয়ে যাও, ঠিক আছে। তো এগুলো কিন্তু এখন থেকে বানিয়ে রাখো। হ্যাঁ, এবার আসি যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন তোমাকে কী কী করতে হবে। সো দেখো, সবচেয়ে প্রথমে তোমার একটা ভেন্যু তোমাকে দেওয়া হবে, তোমার বাড়ির আশেপাশে কোনো একটা মেডিকেল কলেজই তুমি পাবে, ঠিক আছে। সেটা তোমাকে চয়েস তোমাকে নিজেকে করতে দেওয়া হবে। তুমি নিজের আশেপাশে যে কলেজগুলো আছে সেগুলো তুমি সিলেক্ট করতে পারো। সেই মেডিকেল কলেজে তোমাকে যেতে হবে, একটা পার্টিকুলার দিনে পার্টিকুলার টাইমে তোমাকে দিয়ে দেওয়া হবে।
তো চেষ্টা করবে যতটা সম্ভব আগে যাওয়ার। ওখানে গিয়ে তোমাকে সকাল সকাল একদম পৌঁছে গিয়ে তোমাকে নিয়ে নিতে হবে টোকেন। ঠিক আছে? টোকেন মানে তুমি তোমার একটু কত নাম্বারে তোমার লাইনে আছো তুমি সেটা তুমি দেখে নেবে ওখানে। তো টোকেন নেওয়ার পর তোমাকে ওয়েট করতে হবে। তো সঙ্গে খাবার টাবার এগুলো কিন্তু নিয়ে যাবে, কারণ ওখান থেকে সহজে তুমি বেরোতে পারবে না। কখন তোমার টাইম চলে আসবে এবং তোমার জায়গায় অন্য কেউ চলে যাবে, তখন তুমি প্রবলেমে পড়বে। তো খাবার টাবার নিয়ে যেও, সকাল সকাল চলে যাও যতটা তাড়াতাড়ি সম্ভব। তো গিয়ে ওখানে তোমাকে টোকেন নিয়ে তোমাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর তোমাকে অফিসিয়াল যেখানে ওখানে বসে থাকবেন কম্পিউটারে, তো ওখানে গিয়ে তোমাকে তোমার সব ডকুমেন্টগুলো যেগুলো তুমি রেজিস্ট্রেশন সময় দিয়েছো, আপলোড করেছো, সেগুলো তোমাকে প্রোভাইড করতে হবে। ওগুলো ওনারা চেক করবেন, কাস্ট সার্টিফিকেট বাগেরা সব কিছু চেক করবেন এবং তার একটা কপি ওনারা রেখে দেবেন। ঠিক আছে? দুটো সেট বানিয়ে নিয়ে যাবে, একটা তোমার জন্য একটা তাদের জন্য। তারা কিন্তু একটা কপি রেখে দেবেন এবং একটা কপি তোমাকে ফেরত দিয়ে দেবে। ঠিক আছে? তো তারপরে তোমাকে ওখানে ওয়েট করতে হবে। ঠিক আছে? ওয়েট করবে। ওখান থেকে বেরোনোর আগে কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের একটা সার্টিফিকেট দেবে। ওই সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের সার্টিফিকেটটা না নিয়ে কিন্তু ভেন্যু থেকে বেরোবে না। ওটা না নিয়ে বেরোলে কিন্তু তোমার পুরো সব কষ্ট কিন্তু জলে চলে যাবে। ঠিক আছে? ওই সার্টিফিকেটটা ওখান থেকে কালেক্ট করার পরই তোমার ভেরিফিকেশন হবে। একবার স্যাররা তোমার ভেরিফিকেশন করে দেওয়ার পর ওই সার্টিফিকেটটা ওই কলেজের প্রিন্সিপাল কিন্তু সাইন করে তারপর তোমাকে দিয়ে দেওয়া হবে। ওই সার্টিফিকেটটা নিয়ে কিন্তু তুমি ভেনু লিভ করবে, তার আগে কিন্তু ভেনু লিভ করবে না। কাজ কিন্তু ওখানে শেষ হবে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটাও কিন্তু সামলে তোমার কাছে রেখে দেবে। ঠিক আছে? সাবধানে। তো যেগুলো আমি স্টার মার্ক করছি এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের কালেক্ট করতে হবে। ঠিক আছে? সো এরপর কি হবে, সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটের একটা লিস্ট বেরোবে। ঠিক আছে? সেই লিস্টে যদি তোমার নাম থেকে থাকে আর যদি তুমি এই সার্টিফিকেটটা পেয়ে যাও তো অবভিয়াসলি তুমি সাকসেসফুলি ভেরিফাইড। ঠিক আছে? ওই লিস্টে তোমার নাম থাকাটা কিন্তু খুবই দরকার। ঠিক আছে? এরপর কি হবে, এরপর তোমাকে চয়েস ফিলিং করতে দেওয়া হবে। এরপর তোমাকে চয়েস ফিলিং করতে দেওয়া হবে। তুমি নিজের প্রেফারেন্স অনুযায়ী তুমি চয়েস ফিলিং করবে। তারপর রেজাল্ট পাবলিশ হবে। ঠিক আছে? চয়েস ফিলিংয়ের পর রেজাল্ট পাবলিশ হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পর সো তোমার নামে যদি কলেজ অ্যালট হয়ে যায় তো তোমার কাছে দুটো রাস্তা থাকবে। তো ওল্ড নিয়মটা আমি প্রথমে বলে দিই। আগে কি হতো, আগে কী করতে হতো, তোমাকে যদি তোমার রেজাল্ট আসে এবং তোমার সিট অ্যালটমেন্ট চলে আসে, সিট অ্যালটমেন্ট যদি চলে আসে তোমাকে কী করতে হতো, সেই পার্টিকুলার কলেজে গিয়ে রিপোর্টিং করতে হতো। ঠিক আছে? রিপোর্ট করে ওখানে সব ডকুমেন্ট জমা দিয়ে তোমাকে ওখানে অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে হতো। যদি তুমি আপগ্রেড করাও কি না করাও তোমাকে কিন্তু এই প্রসেসটা ফলো করতেই হতো। ঠিক আছে? তো তোমাকে সব ডকুমেন্ট জমা দিয়ে ওখান থেকে আপগ্রেডেশনের ফর্ম ফিল আপ করে তোমাকে আপগ্রেড করতে হতো। কিন্তু এখন এমসিসি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের জন্য একটা নতুন রুল নিয়ে এসেছে। রুলটা কি, কি তোমার কাছে দুটো অপশন আছে। তুমি কি আপগ্রেড করাবে, ইয়েস অর নো। ঠিক আছে? আপগ্রেড করাবে, ইয়েস অর নো। যদি ইয়েস হয় তোমাকে ফিজিক্যালি কোনো কলেজ ভিজিট করার দরকার নেই। ঠিক আছে? কি হবে, তোমাকে ওখানে যা ডকুমেন্ট আছে অনলাইন আপলোড করতে হবে। ঠিক আছে? অনলাইন আপলোড করে দিলে, অনলাইন আপলোড করার পর ওগুলো কলেজ ভেরিফাই করবে। ভেরিফাই করার পর কিন্তু তোমার ওখানে অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু অ্যাডমিশনটা এখনও তোমার সিটটা লক হয়নি। ঠিক আছে? যদি কেউ নো করে দেয়, যদি কেউ নো করে দেয় তার সিটটা কিন্তু ওখানেই লক হয়ে যাবে। ঠিক আছে? সে আর ফার্দার আপডেট কিন্তু করতে পারবে না, তার কিন্তু ফার্দার আপগ্রেডেশন হবে না। কিন্তু কেউ যদি ইয়েস করে সে কিন্তু ফার্দার রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে? তো কী হবে, অনলাইন আপলোড করলে, আপলোড করার পর সেটা ভেরিফাই হবে কলেজ থেকে। ভেরিফাই হওয়ার পর তোমার সব ডকুমেন্ট ভেরিফাই হওয়ার পর তোমার অ্যাডমিশন কিন্তু কনফার্ম হয়ে যাবে ওখানে। ঠিক আছে? তারপর তারপর যদি রাউন্ড 2 হয়, রাউন্ড 2 এ কী করবে, তোমার যদি নতুন কলেজ আপগ্রেড হয়ে যায় তো তোমাকে আবার পুরনো কলেজে গিয়ে ডকুমেন্ট নিয়ে এসে নতুন কলেজে সাবমিট করার দরকার নেই। ওই সেম প্রসেসই চলবে। ঠিক আছে? তোমাকে আলাদা করে গিয়ে কলেজ ভিজিট করার কোনো দরকার নেই। এরপর তুমি যদি সেকেন্ড রাউন্ডে এসে ভাবো যে হ্যাঁ ঠিক আছে আমার এই কলেজটা আমি চাইছিলাম এটা আমি পেয়ে গেছি আর নেক্সট আমি আপগ্রেড করবো না, তখন তোমাকে কী করতে হবে, ওই কলেজে গিয়ে সিটটা
ফার্দার আপগ্রেডেশন তুমি যাবে না, সেটা তুমি নো করে দেবে এবং তুমি ওই কলেজে গিয়ে ফিজিক্যালি ডকুমেন্টগুলো জমা করবে, জমা করার পর ভেরিফাই হবে, ভেরিফাই হওয়ার পর তোমার কিন্তু সিট লক হয়ে যাবে এবং তোমার অ্যাডমিশন কিন্তু কনফার্ম হয়ে যাবে ওই কলেজে, ঠিক আছে। আর যদি তুমি তখনও আপডেট করতে চাও, তুমি আবার ফার্দার থার্ড রাউন্ডে যাবে, চয়েস ফিলিং করবে, তোমার নামে অ্যালটমেন্ট এলে তুমি আবার সেই আপগ্রেডেড কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে, নাহলে তুমি কিন্তু থার্ড রাউন্ডে যে কলেজটা তোমার ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে পেয়েছো সেটাতে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, ফিজিক্যালি গিয়ে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। এই হচ্ছে আমাদের নতুন নিয়ম। তো যেহেতু এনসিসি তারা অল ইন্ডিয়া কাউন্সিলিং এই রুলসগুলো অ্যাপ্লাই করছে, তো স্টেট কাউন্সিলিংয়েও কিন্তু এই রুলসগুলো অ্যাপ্লাই হবে, আর যদি না হয় তো পুরোনো নিয়ম অনুসারেই হবে। তো আমার মনে হয় এই নিয়মটা সব থেকে বেশি কনভিনিয়েন্ট, কারণ বারবার ডকুমেন্ট নিয়ে যাওয়া সাবমিট করা এগুলো কিন্তু প্রচুর ঝামেলা জিনিস, এগুলোর থেকে অনলাইনে প্রসেসটা খুবই ইজি হয়ে যায়। নর্মালি কী হয়, যখন সবার যারা আপডেটেশন দেবে তারাও যখন অ্যাডমিশন নিতে চলে যায়, তো কী হয়, ভিড়টা খুব বেশি বেড়ে যায় এবং একটা ক্যাওস সৃষ্টি হয়ে যায় এবং স্টুডেন্টদেরকেই সেই ক্যাওসের মধ্যে প্রবলেমে পড়তে হয়। তো এই ক্যাওসটা কিন্তু আর হবে না। তো যারা যারা সিট লক করবে তারাই কিন্তু পার্টিকুলারলি কলেজে গিয়ে ভিজিট করে অ্যাডমিশন নেবে, ঠিক আছে। তো নেক্সট চলে আসবো আমরা রাউন্ড 2 এর ক্ষেত্রে। রাউন্ড 2 এর ক্ষেত্রে কী হবে, ফ্রেশ রেজিস্ট্রেশন হবে। যারা রাউন্ড 1 এর রেজিস্ট্রেশনে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেন তাদের জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন হবে। তারা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে, পেমেন্ট স্লিপ বাগেরা পেমেন্ট করবে, পেমেন্ট স্লিপ কালেক্ট করবে, ফিজিক্যালি ভেরিফাইড ক্যান্ডিডেট ডকুমেন্টটা যেটা সেটা কালেক্ট করবে। তারপরে তাদের চয়েস ফিলিং করতে দেওয়া হবে। এবার চয়েস ফিলিংয়ে কিন্তু এই চয়েস ফিলিংয়ে কারা কারা পার্টিসিপেট করতে পারবে, সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিংয়ে যারা ফ্রেশ রেজিস্ট্রেশন করছে তারা, এবং প্রিভিয়াসলি আপগ্রেডেড স্টুডেন্ট, যারা রাউন্ড 1 আপগ্রেডেশনে দিয়েছিল তারাও এখানে চয়েস ফিলিং করবে। তো এই দুটো স্টুডেন্ট কিন্তু এখানে চয়েস ফিলিং করবে এবং সিট অ্যালটমেন্ট আসার পর তারা কিন্তু পার্টিকুলার কলেজে অনলাইনে অ্যাডমিশন নেবে। যারা সিট লক করতে চায় তারা কিন্তু কলেজে গিয়ে অ্যাডমিশন নেবে। সেম ফর রাউন্ড 3। রাউন্ড 3 এর কিন্তু সেম প্রসেস, যেমন রাউন্ড 2 এ বললাম, রেজিস্ট্রেশন হবে, ফ্রেশ রেজিস্ট্রেশন, তারপরে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের পর চয়েস ফিলিংয়ের পর অ্যালটমেন্টের পর অ্যাডমিশন। সেম। নেক্সট চলে আসবো স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। এই রাউন্ডে কিন্তু কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন হবে না, কোনো ফ্রেশ রেজিস্ট্রেশন হবে না। যারা থার্ড রাউন্ড পর্যন্ত কোনো সিট পায়নি তারাই কিন্তু স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করবে। যদি ধরো তুমি থার্ড রাউন্ডে গিয়ে একটা সিট পেয়ে গেলে, তুমি এই কলেজটা অ্যাডমিশন নিতে চাও না, তুমি ওই কলেজটা সিটটা রিজেক্ট করে দিলে, তুমি কিন্তু স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যেতে পারবে না। যদি তোমার থার্ড রাউন্ডে কোনো সিট চলে এসছে, তুমি সেটা আপগ্রেড করতে চাও, পারবে না, তোমাকে ওই কলেজে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। এখানে শুধু কারা এরা পার্টিসিপেট করতে পারবে, স্টে ভ্যাকেন্সি রাউন্ডে শুধু তারাই পার্টিসিপেট করতে পারবে যারা রাউন্ড 3 পর্যন্ত কোনো কলেজ তাদের নামে অ্যালটই হয়নি, কোনো কলেজ অ্যালট হয়নি, ঠিক আছে, একটা অ্যালট হয়নি, তারাই শুধুমাত্র স্টে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে, বাকি কেউ পারবে না, ঠিক আছে। তো এটাই হচ্ছে নিয়ম। তো নো ফ্রেশ রেজিস্ট্রেশন, ঠিক আছে, ডিরেক্ট চয়েস ফিলিং হবে, ঠিক আছে। অ্যালটমেন্ট এলে তোমাকে পার্টিকুলার কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এখানে কিন্তু আপগ্রেডেশনের কোনো সিন নেই, ডিরেক্ট অ্যাডমিশন হবে, ঠিক আছে। চয়েস ফিলিংয়ে যদি তোমার অ্যালটমেন্টের রেজাল্ট আসে, তোমাকে ডিরেক্ট গিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, কোনো চয়েস ফিলিংয়ের ব্যাপার নেই এখানে। নেক্সট চলে আসবো ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড। তো ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কী হয়, স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হওয়ার পর যদি কোনো সিট খালি থাকে কোনো কলেজে, তো সেই কলেজে যারা যারা ফিজিক্যাল স্টে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করতে চায় তাদেরকে গিয়ে রিপোর্টিং করতে হয়। রিপোর্টিং করার পর ওই কলেজে সব থেকে হায়েস্ট মার্কস সেই পার্টিকুলার ক্যাটাগরিতে যার আছে সে কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন পাবে ওই দিন, ঠিক আছে। তো কী করতে হবে, ফিজিক্যালি তোমাকে প্রেজেন্ট থাকতে হবে ওই পার্টিকুলার কলেজে,
পার্টিকুলার কলেজে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে। সেখানে যদি প্রেজেন্ট থাকতে না পারো, তোমার যদি মার্কস বেশিও থেকে থাকে, তো তুমি কিন্তু অ্যাডমিশন পাবে না। তো সেখানে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল কমপ্লিট প্রসেস। এবার আমি নেক্সট যে ডাউটগুলো আছে সেগুলোর উপর যাব। তো স্টেপ বাই স্টেপ ডিটেলস হয়ে গেছে। সো নেক্সট আমি চলে যাব ডকুমেন্টস রিকোয়ার্ড ফর রেজিস্ট্রেশন। আমি বলে দিয়েছি কী কী লাগবে ভেরিফিকেশনে, কী কী লাগবে ফিজিক্যাল ভেরিফিকেশনে। এবার আমি অ্যাডমিশনের সময় কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো আমি বলে দেবো কিন্তু, ঠিক আছে। সো পার্টিকুলার কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমার কী কী ডকুমেন্ট সেই দিনে লাগবে। সবচেয়ে প্রথমে 1 নম্বরে চলে আসবো আমি, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার। সেকেন্ড চলে আসবো অ্যাডমিট কার্ড অফ নিট ইউজি 2026। থার্ড চলে আসবো স্কোর কার্ড অফ নিট ইউজি 26। ফোর্থ চলে আসবো ডকুমেন্ট ভেরিফিকেশন সার্টিফিকেট। ফিফথ চলে আসবো পেমেন্ট রিসিপ্ট জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্ট। বলেইছিলাম পেমেন্ট স্লিপ, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, অ্যাডমিশন টাইমে কিন্তু লাগবে। ঠিক আছে, সিক্স চলে আসবো ডেট অফ বার্থ প্রুফ অর এজ প্রুফ, ক্লাস 10th অ্যাডমিট কার্ড। ওকে, সেভেন্থ নাম্বারে চলে আসবো ক্লাস 10th সার্টিফিকেট। 8 নাম্বারে চলে আসবো ক্লাস 10th প্লাস 12th সার্টিফিকেট। 9th নাম্বারে চলে আসবো ক্লাস 10th প্লাস 12 মার্কশিট। ঠিক আছে, 9th নাম্বারে চলে আসবো। 10th চলে আসবো প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার generated by WB MCC। ওকে, 11th চলে আসবো ভ্যালিড আইডি প্রুফ। এখানে ভোটার, আধার কার্ড और পাসপোর্ট। 12th নম্বরে চলে আসবো মেডিকেল সার্টিফিকেট from registered medical practitioner as per WBMCC format। 13 পয়েন্টে চলে আসবো SC ST and OBC
সার্টিফিকেট, ঠিক আছে। 14 নম্বরে চলে আসবো, পিডব্লিউডি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। যদি পিডব্লিউডি সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই সেটা নিয়ে যেতে হবে। 15 পয়েন্টে চলে আসবো, ডোমিসাইল সার্টিফিকেট লাইক A1 A2 B ইফ অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো ডোমিসাইল সার্টিফিকেট এগুলো, এটা কিন্তু আমি লাস্টে ডিসকাস করে দেবো। প্রোফর্মা A1 এর জন্য কী করতে হবে, প্রোফর্মা A2 কার জন্য লাগবে, প্রোফর্মা B কার লাগবে, সেটা কিন্তু আমি লাস্টে ডিসকাস করে দেবো। 16 নম্বর পয়েন্টে ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ, এটা কিন্তু পাসপোর্ট সাইজ লাগবে 4 কপিস, স্ট্যাম্প সাইজ লাগবে কিন্তু 4 কপিস, ঠিক আছে। তো পাসপোর্ট সাইজ লাগবে 4 কপিস, স্ট্যাম্প সাইজ লাগবে 4 কপিস, ঠিক আছে। আর পেরেন্টের ফটোগ্রাফও লাগবে, সেম পাসপোর্ট সাইজ 4 কপিস, স্ট্যাম্প সাইজ 4 কপিস। পয়েন্ট নাম্বার 18, মাইগ্রেশন সার্টিফিকেট। পয়েন্ট নাম্বার 19 লাগবে ভোটার আধার আইডি প্রুফ। নেক্সট 20 নাম্বারে আমরা চলে আসবো, স্কুল লিভিং সার্টিফিকেট, ওকে। এবং 21 আসবে ব্যাঙ্ক গ্যারেন্টি অ্যান্ড বন্ড। ব্যাঙ্ক গ্যারেন্টি ফর প্রাইভেট অ্যান্ড সেমি গভর্নমেন্ট, বন্ড ফর গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এবার ব্যাঙ্ক গ্যারেন্টি এবং বন্ডটা কখন জমা দিতে হবে, এটা কিন্তু তুমি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নাও, যদি তুমি কনফার্ম অ্যাডমিশন নিয়ে নাও, মানে আপগ্রেড না করো, তখন কিন্তু তোমাকে ফার্স্ট রাউন্ডেই বন্ড বা ব্যাঙ্ক গ্যারেন্টিটা জমা দিতে হবে। যদি তুমি থার্ড রাউন্ড পর্যন্ত আপগ্রেড করো বা থার্ড রাউন্ডে তোমার কলেজ অ্যালার্ট হয়, তোমার কিন্তু থার্ড রাউন্ডে বন্ড বা ব্যাঙ্ক গ্যারেন্টি যেটা তোমার অ্যাপ্লিকেবল সেটা তোমাকে জমা দিতে হবে। যদি তুমি ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নাও এবং আপগ্রেড করতে থাকো থার্ড রাউন্ড পর্যন্ত, তোমার কিন্তু থার্ড রাউন্ড পর্যন্ত টাইম পেয়ে যাবে ব্যাঙ্ক গ্যারেন্টি বা বন্ড জমা দেওয়ার জন্য, ঠিক আছে। তো এর হলো তোমাদের, এগুলো কিন্তু অফিসিয়াল যেটা ফর্মেট 2026 রিলিজ করবে সেই ফর্মেটটাতে কিন্তু জমা দিতে হবে। এই ফর্মেটটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো এবং তুমি সেই কলেজের কাছ থেকেও পেয়ে যেতে পারো বা কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পেয়ে যেতে পারো, ঠিক আছে। তোমার যেখান থেকে তুমি সেখান থেকে এটা নিয়ে নিতে পারো। নেক্সট সেই জিনিসটার উপর ডিসকাশন করবো, সেটা হচ্ছে প্রোফর্মা A1 A2 B এগুলো কি, ঠিক আছে। সো সবচেয়ে প্রথমে চলে আসবো ই ডোমিসাইল কি, এটা ডিস্ট্রিক্ট পোর্টাল আছে, সেখানে গিয়ে কিন্তু পোর্টালের মাধ্যমে এটা তৈরি করতে হয়। আবেদন করার পর প্রয়োজনীয় নথি এসডিও অফিসে জমা দিতে হবে এবং তারপর যাচাই বাছাই সম্পন্ন হলে কিন্তু সার্টিফিকেট ইস্যু হবে, ঠিক আছে। ই ডিস্ট্রিক্ট পোর্টালে তোমাকে তোমার ডকুমেন্ট আছে সেগুলো সাবমিট করতে হবে, ঠিক আছে। এটা তোমাকে এসডিও অফিস থেকে এটা কিন্তু তোমার যে ডোমিসাইল সার্টিফিকেটটা এটা কিন্তু অ্যালাউ হবে, ঠিক আছে, ইস্যু হবে। সেকেন্ড চলে আসবো WBMCC ডোমিসাইল প্রোফর্মা যেটা আছে, ঠিক আছে। চলে আসবো প্রোফর্মা A1। সো এটা হচ্ছে আগের বছর বা আগের বছর তার আগে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের জন্য, ঠিক আছে। লাস্ট ইয়ার বা তার আগে যারা এইচএস পাস করেছো তাদের জন্য কিন্তু প্রোফর্মা A, ঠিক আছে। প্রোফর্মা A1 যেটা, প্রোফর্মা A2 কাদের জন্য, চলতি বছরে যারা মানে রিসেন্ট ইয়ারে যারা এইচএস পাস করেছো
তাদের জন্য কিন্তু প্রোফর্মা A2। তো সিম্পল ওয়ার্ডে যারা ড্রপার আছো তাদের জন্য A1, এবং যারা কারেন্ট ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য A2, ঠিক আছে। নেক্সট চলে আসবো প্রোফর্মা B। এটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা কিন্তু অন্য স্টেট থেকে এইচএস পাস করেছে, তাদের জন্য হচ্ছে প্রোফর্মা B। আমি একবার এই সার্টিফিকেটগুলো দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে অ্যাপেন্ডিক্স 1 প্রোফর্মা A1, ঠিক আছে। রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ার্স, ঠিক আছে। লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এবং এই বছরে যারা পাস করেছো এইচএস তাদের জন্য এটা হচ্ছে প্রোফর্মা A1। প্রোফর্মা A2 কাদের জন্য? প্রোফর্মা A1 হচ্ছে যারা এই বছর আগের বছর বা তারও আগের বছর পাস করেছে তাদের জন্য A1। A2 হচ্ছে কাদের জন্য? রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াস ফর লিস্ট লাস্ট 10 ইয়ার্স, তারা হচ্ছে তোমাদের যেটা হচ্ছে প্রোফর্মা A2-র মধ্যে পড়বে। A2 কারা? যারা চলতি বছরে পাস করেছো, ঠিক আছে। আর যেটা বি, প্রোফর্মা যেটা বি, সেটা রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট ফর নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ পেরেন্টস ইজ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দেয়ার পার্মানেন্ট হোম অ্যাড্রেস উইদিন ওয়েস্ট বেঙ্গল। মানে যাদের পেরেন্টসরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, মানে তাদের হোম অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গলের, বাট তাদের যে বাচ্চারা আছে বাইরের স্টেট থেকে বা অন্য কোনো স্টেট থেকে এইচএস পাস করেছে, তাদের জন্য আমাদের রয়ে যাবে প্রোফর্মা বি। এটা বলে দিচ্ছি, এটা কিন্তু পেরেন্টের নামে হবে, ঠিক আছে। এই জায়গাটাতে একটা ফাদার বা মাদারের ফটোগ্রাফ, যেখানে এখানে ফাদার বা মাদার দিলে এখানে ফাদারে দিতে হবে বা মাদারে দিতে হবে। যদি ফাদারের দাও এখানে ফাদারের ফটোগ্রাফ লাগবে, মাদার দিলে মাদারের ফটোগ্রাফ লাগবে। যে সিগনেচারটা আছে এখানে কিন্তু অথরিটির সামনে গিয়ে করতে হবে, ঠিক আছে। এই হলো তোমাদের প্রোফর্মা, ঠিক আছে। নেক্সট চলে আসবো ট্রান্সফার সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট। এগুলো কীভাবে বানাবে? ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু স্কুল থেকে পাবে, এবং মাইগ্রেশন সার্টিফিকেট যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু স্কুল থেকে পাওয়া যায় না, সেটা তোমাকে আলাদা করে অ্যাপ্লিকেশন দিয়ে বানাতে হয়। সেটা তুমি স্কুলে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা ফিল আপ করার পর ওরা একটা পার্টিকুলার জায়গায় যেতে বলবে, সেখান থেকে কিন্তু তোমার মাইগ্রেশন সার্টিফিকেটটা ইস্যু হবে। তো এটা কিন্তু এখন থেকে বের করে রাখো মাইগ্রেশন সার্টিফিকেটটা। নেক্সট চলে আসবো ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন যেটা কী করতে হবে সেটা আমি বলে দিয়েছি অলরেডি। নেক্সট চলে আসবো চয়েস ফিলিং কীভাবে করবে। দেখো, এটা সবচেয়ে বড় ডাউট থাকে, চয়েস ফিলিং কীভাবে করতে হবে। তো সবচেয়ে প্রথমে সবাই হবে চয়েস ফিলিং, আমি আমার র্যাঙ্ক অনুসারে বা মার্কস অনুসারে আমি যেই কলেজটা পাচ্ছি সেটাই চয়েস ফিলিংয়ে প্রথমে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। চয়েস ফিলিংয়ে তুমি তোমার বেস্ট চয়েস, মানে তোমার সব থেকে প্রথমে যেই কলেজটা চাই তুমি সেই কলেজটা সব থেকে প্রথমে রাখবে। লাইক এমসিকে রাখলে, এনআরএস রাখলে, পিজি রাখলে, এইভাবে তুমি চয়েস ফিলিং করবে। তুমি সেটা পাও না পাও সেটা কোনো ম্যাটার করে না। এমন না যে তোমার কারোর সাথে সেম মার্কস আছে, তুমি যেই কলেজটা পেতে পারো সেই কলেজটা আগে রেখে দিলে এবং সে সেই কলেজটা পরে রাখলো, ঠিক আছে। তো সেই কলেজটা আগে পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো সবসময় চয়েস ফিলিংটা এমনই করবে যেটা তোমার বেস্ট চয়েস, তোমার যেই বেস্ট কলেজটা তোমার চাই সেই কলেজটাকে সব থেকে উপরে রাখবে। সেটা তোমার পাওয়ার যোগ্যতা আছে কি না সেটা তোমার জানার দরকার নেই। তোমার যেটা বেস্ট চয়েস সেটা তুমি সব থেকে উপরে রাখবে। এই অনুসারে তুমি বেস্ট থেকে লোয়েস্ট পর্যন্ত কলেজগুলোকে সাজাবে, ঠিক আছে। তোমার নিজের ভাবার দরকার নেই তুমি কি পেতে পারো না পেতে পারো, তোমার যেটা দরকার তুমি সেটাকে সবথেকে আগে রাখবে, ঠিক আছে। তো এই হলো তোমার চয়েস ফিলিং লিস্ট কীভাবে বানাবে, ঠিক আছে। সো প্রোফর্মাটা আমি আরেকবার বলে দিচ্ছি। প্রোফর্মা A2 কাদের হচ্ছে? যারা চলতি বছরে পাস করেছে। প্রোফর্মা A1 কারা হচ্ছে? যারা ড্রপার আছে তাদের জন্য। প্রোফর্মা B যাদের পেরেন্টসরা স্থায়ী বাসিন্দা বাট তারা বাইরে থেকে এইচএস করেছে, ঠিক আছে, সিম্পল। আর আমি চেষ্টা করেছি রেজিস্ট্রেশন থেকে অ্যাডমিশন পর্যন্ত এমন কোনো ইম্পর্ট্যান্ট পয়েন্ট বাকি না রাখতে যেটা তোমার কাউন্সিলিংয়ের সময় প্রবলেম ক্রিয়েট করতে পারে। এখন তোমার একটা কাজ, এই ভিডিওটা সেভ করে রাখো, কারণ কাউন্সিলিং শুরু হলে বারবার এই ভিডিওতে ফিরে আসতে হবে। আর তোমার এমন কোনো ফ্রেন্ড থাকলে যে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, প্রাইভেট বা ম্যানেজমেন্ট কোটাতে কাউন্সিলিং করবে, তার কাছে অবশ্যই শেয়ার করে দিও। যদি এই ধরনের অথেন্টিক কাউন্সিলিং আপডেট, কলেজ অ্যানালাইসিস, এক্সপেক্টেড কাট অফ, চয়েস ফিলিং স্ট্র্যাটেজি এবং অ্যাডমিশন রিলেটেড ভিডিওস নিয়মিত দেখতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। সব লেটেস্ট নোটিসেস, পিডিএফ, শিডিউলস, সিট ম্যাট্রিক্স, অফিসিয়াল আপডেটস এবং ইনস্ট্যান্ট ইনফরমেশন সবার আগে ওখানেই দেওয়া হবে। ফাইনালি, যদি তুমি কাউন্সিলিংয়ের সময় কোনো রিস্ক নিতে না চাও এবং এক্সপিরিয়েন্স গাইডেন্সের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট করতে চাও, তাহলে ডেসক্রিপশনের গুগল ফর্ম ফিল আপ করে দাও। আমাদের টিম তোমার প্রোফাইল অ্যানালাইজ করে গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, প্রাইভেট এবং ম্যানেজমেন্ট কোটা সব পসিবল অপশানস ডিসকাস করবে এবং কাউন্সিলিংয়ের প্রতিটি স্টেজে গাইড করবে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং ভিডিওটা হাইপ করে দিও।
অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বা বাই।